আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। যখন একটা নতুন বন্দোবস্তের এক ধরনের প্রত্যাশা তৈরি হয়েছিল জনমনে, তখন তারা নির্বাচনের মাঠে হাজির হয়েছিলেন। ইসলামী আইন বলবৎ করবেন, ইসলামী আইন নিয়ে আসবেন রাষ্ট্র শাসন ব্যবস্থায়, সেই অঙ্গীকার নিয়ে। এবং সেটা জেনেই কিন্তু মামুনুল হকের খেলাফত মজলিস বাংলাদেশ, জামায়াতে ইসলামী সকলে তাদের সঙ্গে ঐক্যে যুক্ত হয়েছিলেন। কিন্তু এখন নির্বাচনের আগে ইসলামী আন্দোলন বাংলাদেশ বলছে যে ওই দলগুলো বিভিন্ন পক্ষকে সরাসরি এই আশ্বাস দিচ্ছেন যে তারা বিদ্যমান আইনেই দেশ পরিচালনা করবেন, শরিয়া আইন আনবে না। এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ মনে করে তারা সেই লক্ষ্যে, সেই আদর্শে ঐক্যবদ্ধ থাকতে পারে না। বাংলাদেশে ইসলামপন্থী সবগুলো দলের ভোট এক বাক্সে আনার যে নীতির কথা ঘোষণা করে ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং জামায়াতে ইসলামীর মধ্যে একটা ঐক্য ঘোষিত হয়েছিল, সেই ঐক্যটি ভেঙে গেছে। নির্বাচনী ঐক্য হচ্ছে না। ইসলামী আন্দোলন বাংলাদেশ এককভাবে নির্বাচনে অংশ নেবে, আর জামায়াতে ইসলামী সর্বশেষ সংবাদ সম্মেলন করে ইসলামী আন্দোলন বাংলাদেশের সঙ্গে 47টি আসন তাদের জন্য খালি রেখে 11 দলীয় ঐক্য জোটের আসন বন্টনের ঘোষণা দিলেও শেষ পর্যন্ত 47টি আসনের জন্য 11 দলীয় সেই সমঝোতায় ইসলামী আন্দোলন বাংলাদেশ যোগ দিচ্ছে না। আসন ভাগাভাগি শেষ পর্যন্ত সবচেয়ে বড় সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ আর জামায়াতে ইসলামীর মধ্যে। আর জামায়াতে ইসলামী কেনই বা নেতৃত্ব নিয়ে ফেলতে চাইছে এমন একটা সমঝোতার, যেই সমঝোতার সূচনা হয়েছিল ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রধান চরমনাই পীর সৈয়দ রেজাউল করিমের উদ্যোগে, যিনি কিনা স্পষ্টত বলেছিলেন যে এই যে 90-94% মুসলমানের দেশ বাংলাদেশে কখনো ইসলামপন্থীদের শাসন কায়েম করা যায় নাই, সেই লক্ষ্যে সকল মত পথের পার্থক্য ভুলে ইসলামপন্থী দলগুলোর ভোট এক বাক্সে আনার ব্যবস্থা করতে হবে এবার। তো ইসলামী আন্দোলন বাংলাদেশের কথা হচ্ছে তাদের উদ্যোগে যে সমঝোতার শুরু, সেই উদ্যোগে জামায়াতে ইসলামী কিভাবে ইসলামপন্থী দলগুলোর বাইরে জাতীয় নাগরিক পার্টি এনসিপি, কর্নেল অলি আহমেদের দল এলডিপি কিংবা এবি পার্টি, এসব দলকে এনে জড়ো করলো এবং সেসব বিষয়ে কিভাবে তারা ইসলামী আন্দোলন বাংলাদেশের মতো একটা শরিক দলের সঙ্গে আলাপ করে নিল না। ইসলামী আন্দোলন বাংলাদেশের এছাড়াও যে অসন্তোষের কথা যখন থেকে বোঝা যাচ্ছিল এই জোট কাজ করবে না, তখন থেকে শোনা যাচ্ছিল, সেটা হচ্ছে তারেক রহমানের কাছে গিয়ে যে জামায়াতের আমির সরাসরি জাতীয় সরকার গঠনের প্রস্তাব দিয়ে এসেছেন এবং বেরিয়ে এসে সংবাদ মাধ্যমের কাছে বলেছেন যে তিনি এ আলাপ করে এসেছেন যে নির্বাচনের পরে সরকার গঠনের আগে তারা একবার জাতীয় সরকার নিয়ে বসবেন এবং শেষ পর্যন্ত সকল দলের অংশগ্রহণে একটা জাতীয় সরকার গঠিত হবে। তো ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রশ্ন হচ্ছে যে এটাই বা কি ধরনের এক রকমের দ্বিচারিতা, এই শব্দটাই তাদের নেতৃবৃন্দ ব্যবহার করছেন, যে প্রতিদ্বন্দ্বী দলের সঙ্গে গিয়ে আগেই এই জাতীয় সরকার গঠনের একটা প্রস্তাব এবং এমন একটা চুক্তি করে আসলেন জামায়াতের আমির, এবং সে বিষয়েও শরিক দল ইসলামী আন্দোলন বাংলাদেশ কিংবা কারো সঙ্গে আলাপ করলেন না। এই দ্বিমতের জায়গাগুলো, এই অসন্তোষের জায়গাগুলো আগে থেকেই শোনা যাচ্ছিল। কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশ যখন অবশেষে এই ঘোষণা দিয়েছে যে তারা ঠিক কোন প্রেক্ষাপটে, শুক্রবারে যখন তারা এসে সংবাদ মাধ্যমের সামনে পরিষ্কার করে বলেছে যে কোন প্রেক্ষাপটে তারা সত্যিকার অর্থেই কোনোভাবেই জামায়াতে ইসলামীর জোটে যেতে পারছে না, বরং এককভাবে এখন 268টি আসনে প্রার্থী দিয়ে তারা নির্বাচন করবে, সেখানে খুবই পরিষ্কারভাবে ইসলামী আন্দোলন বাংলাদেশ বলেছে তাদের মূল আপত্তির জায়গা হচ্ছে আদর্শিক আপত্তি। ইসলামপন্থী দলগুলোর জোট করবার কথা যখন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ রেজাউল করিম ভেবেছিলেন, তিনি মূলত একটা নতুন শাসন ব্যবস্থা কায়েমের স্বপ্ন নিয়ে এই ইসলামপন্থী দলগুলোর ঐক্য গঠনের কথা বলেছিলেন। মানে তাদের কথা হচ্ছে যে বর্তমান যে শাসন পদ্ধতি, বর্তমানে যে আইনে দেশ চলছে, সে আইনে আসলে কোনো মানুষের প্রত্যাশা পূরণ করা যাচ্ছে না, এবং তারা মনে করেন একমাত্র শরিয়া আইন বা ইসলামী শাসনতন্ত্র প্রণয়ন করা গেলেই দেশে ইনসাফ প্রতিষ্ঠিত হবে, এবং সেই লক্ষ্যেই তারা জামায়াতে ইসলামী সহ দলগুলোর সঙ্গে ঐক্যের কথা ভেবেছিলেন। যেহেতু এই ঐক্য সে লক্ষ্য থেকে সরে এসেছে,
কাজেই তারা আর মনে করেন না এই ঐক্যে থাকা তাদের জন্য ন্যায়সঙ্গত হবে। ইসলামী আন্দোলন বাংলাদেশের মুখপাত্র গাজী আতাউর রহমান পরিষ্কারভাবে সংবাদ মাধ্যমকে বলেন যে গণ অভ্যুত্থানের পর নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য ইসলামপন্থী শক্তির সামনে একটা বড় সুযোগ তৈরি হয়েছে। এই সুযোগ কাজে লাগিয়ে দেশে যাতে ইনসাফ কায়েম করা যায়, বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা করা যায়, সে লক্ষ্যেই তাঁর দলের আমির আগামী জাতীয় নির্বাচনে ইসলামপন্থীদের ওয়ান বক্স পলিসি ঘোষণা করেছিলেন। এবং তিনি সেখানে বলেন যে এই যে ইসলামপন্থী শক্তিগুলোকে একত্র করার যে চেষ্টা করেছিল 5ই আগস্টের পর থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশ, শেষ পর্যায়ে এসে সে লক্ষ্য আর অর্জিত হচ্ছে না। কারণ ইসলামী আন্দোলন বাংলাদেশের এই মুখপাত্র বলছেন যে তারা এখন দেখতে পাচ্ছেন যে জামায়াতে ইসলামী মনে করছে তাদের শক্তি সামর্থ্য অনেক বেশি, কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশ মনে করে নৈতিক ও আদর্শিকভাবে ইসলামী আন্দোলনও কারো চেয়ে দুর্বল নয়। আর তিনি বলছেন, গাজী আতাউর রহমান বলছেন, জামায়াতের আমির ক্ষমতায় গেলে প্রচলিত আইন অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করবেন বলে জানিয়েছেন। জামায়াতের সঙ্গে বৈঠকের পর একজন খ্রিস্টান নারী স্পষ্ট করে বলেছেন, আমি ধারণা করি কোনো দূতাবাসের কোনো রাষ্ট্রদূতের কথা উল্লেখ করছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের এই নেতা। তিনি বলছেন, জামায়াতের সঙ্গে বৈঠকের পর একজন খ্রিস্টান নারী স্পষ্ট করে বলেছেন তারা আশ্বস্ত হয়েছেন যে জামায়াত রাষ্ট্র ক্ষমতায় গেলে শরিয়া আইন প্রতিষ্ঠা করবে না। বিষয়টি জানার পর ইসলামী আন্দোলন বুঝতে পেরেছে যে লক্ষ্য নিয়ে তাদের দল এগিয়ে যাচ্ছে সে লক্ষ্য অর্জিত হবে না। তার মানে পরিষ্কারভাবে ইসলামী আন্দোলন বাংলাদেশ কিন্তু কোনো রাগঢাক রাখে নাই যে এই ওয়ান বক্স পলিসি গড়ে উঠেছিল মূলত এই লক্ষ্য নিয়ে যে 5ই আগস্টের পর যখন একটা নতুন বন্দোবস্তের এক ধরনের প্রত্যাশা তৈরি হয়েছিল জনমনে, তখন তারা নির্বাচনের মাঠে হাজির হয়েছিলেন ইসলামী আইন বলবৎ করবেন, ইসলামী আইন নিয়ে আসবেন রাষ্ট্র শাসন ব্যবস্থায়, সেই অঙ্গীকার নিয়ে। এবং সেটা জেনেই কিন্তু মামুনুল হকের খেলাফত মজলিস বাংলাদেশ, জামায়াতে ইসলামী সকলে তাদের সঙ্গে ঐক্যে যুক্ত হয়েছিলেন। কিন্তু এখন নির্বাচনের আগে ইসলামী আন্দোলন বাংলাদেশ বলছে যে ওই দলগুলো বিভিন্ন পক্ষকে সরাসরি এই আশ্বাস দিচ্ছেন যে তারা বিদ্যমান আইনেই দেশ পরিচালনা করবেন, শরিয়া আইন আনবে না। এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ মনে করে তারা সেই লক্ষ্যে সেই আদর্শে ঐক্যবদ্ধ থাকতে পারে না। ইসলামী আন্দোলন বাংলাদেশ দলটি 1987 সালের মার্চ মাসে চরমোনাই পীর হিসেবে পরিচিত ফজলুল করিম প্রতিষ্ঠা করেন এবং তখন এই দলটির কিন্তু নাম ছিল ইসলামী শাসনতন্ত্র আন্দোলন। এবং তারপর 2008 সালের নির্বাচনে যখন তারা একটা নির্বাচন কমিশনের নিবন্ধন পাওয়ার যখন তারা চেষ্টা করলো, তখন বিভিন্ন নিয়ম নীতির কারণে নির্বাচন কমিশনের তারা দলটির নাম পরিবর্তন করে ইসলামী শাসনতন্ত্র আন্দোলনকে পরিবর্তন করে ইসলামী আন্দোলন বাংলাদেশে পরিবর্তন করে। এবং এই দলটি কিন্তু পুরো আওয়ামী লীগ আমল জুড়ে স্থানীয় নির্বাচনে একের পর এক চমক দেখিয়ে গেছে এবং বারবার শিরোনাম হয়েছে। অথচ ইসলামী আন্দোলন বাংলাদেশের নির্বাচনী মাঠের ক্ষমতা সম্পর্কে বাংলাদেশের পত্রপত্রিকাগুলো, সংবাদ মাধ্যম কিংবা একটা বিরাট অংশের মানুষ সেভাবে মনোযোগ দেয় নাই। 2008 সালে ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রথমবারের মতো জাতীয় নির্বাচনে অংশ নিয়েছিল এবং সেবারই তারা 160টি আসনে প্রার্থী দিয়েছিল এবং তার ফলে তারা যে পরিমাণ ভোট পেয়েছিল সারা বাংলাদেশে তা কিন্তু প্রদত্ত ভোটের 1.05%। মানে শুনতে মনে হচ্ছে মাত্র 1.05% ভোট তারা পেয়েছিল 2008 সালে। এখন তারা কিভাবে নিজেদেরকে এত শক্তিশালী দল বলছে? কারণ 2008 সালেও আওয়ামী লীগ বিএনপি ছাড়া আর বাংলাদেশের কোনো রাজনৈতিক দল 1% বেশি ভোট কিন্তু বাংলাদেশের নির্বাচনে পায় নাই। এরপর 2018 সালে এই দলটি নির্বাচনে অংশ নেয় এবং সেবার তারা 300টি আসনের মধ্যে 299টি আসনে প্রার্থী দিয়েছিল। দেখেন, সাম্প্রতিক সময়ের হিসাব যদি নেন, মানে জাতীয় নাগরিক পার্টি থেকে শুরু করে বিভিন্ন দলের কথা যদি মাথায় রাখেন, মানে 30টা 40টা 100টা আসনে মনোনয়ন দেওয়া কি পরিমাণ কঠিন এক একটি দলের জন্য। সেখানে এই দলটি 2018 সালের নির্বাচনে 299টি আসনে প্রার্থী দিয়েছিল এবং একক দল হিসেবে সেই প্রার্থী সংখ্যা কিন্তু সর্বোচ্চ ছিল। বিএনপি সেবার জামায়াতে ইসলামী, কামাল হোসেনের গণফোরাম সহ ঐক্যফ্রন্ট গঠন করে নির্বাচনে অংশ নেয়। কাজে বিএনপি সেবার এককভাবে 258টি আসনে আর আওয়ামী লীগ 262টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছিল। কিন্তু 2018তেও 299টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে দলটি 12.5 লাখের বেশি কিন্তু ভোট পায়। এবং এই দলটি স্থানীয় নির্বাচনে 2015তে ঢাকা সিটি কর্পোরেশনের উত্তর এবং
দক্ষিণে তারা তৃতীয় সর্বোচ্চ ভোট পায় তাদের প্রার্থী। 2018 সনে এসে সেই ভোট তারা দেখা যায় যে সংসদে প্রধান বিরোধী দলের চেয়েও তাদের প্রার্থী ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনে বেশি ভোট পাচ্ছে। 2018 সনে বিভিন্ন সিটি কর্পোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ এত ভালো ফল করতে থাকে যে তখন প্রথম আলো কিন্তু প্রতিবেদন করে হঠাৎ আলোচনায় ইসলামী আন্দোলন বাংলাদেশ, এবং তারা তখন বলে যে 31 বছর বয়সী, মানে 2018-তে পত্রিকাটি লিখছে 31 বছর বয়সী এই দলটি সিটি কর্পোরেশন এবং স্থানীয় সরকারের অন্যান্য নির্বাচনে প্রাপ্ত ভোট, রাজনীতি ও ভোটের খবরাখবর রাখেন এমন মানুষের কাছে চমক সৃষ্টি করছে। কারণ প্রত্যেকটি ফলাফলে স্থানীয় সরকার নির্বাচনে বড় দুটো রাজনৈতিক দল আওয়ামী লীগ আর বিএনপির পরেই চলে আসছে ইসলামী আন্দোলন বাংলাদেশের অবস্থান। গাজীপুর সিটি কর্পোরেশন, খুলনা সিটির নির্বাচন, ঢাকার 2 সিটির নির্বাচন সহ প্রত্যেকটি নির্বাচনে, ইউনিয়ন পরিষদ পর্যন্ত নির্বাচনে অংশ নিতে শুরু করে 2016-র পর থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশ, এবং ইউনিয়ন পরিষদের বিভিন্ন জায়গায় তারা নির্বাচিত হতে থাকে। এছাড়া নারায়ণগঞ্জ, রংপুর, খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনেও কিন্তু দলটা চমক দেখায়। বরিশাল, সিলেট, রাজশাহীতেও তাদের প্রার্থী থাকে। মানে দলটি সারা বাংলাদেশে এমন ভাবে ছড়ানো যে এই দলের প্রার্থীর কোনো অসুবিধা নাই, প্রার্থীরা প্রস্তুত। এবার যখন আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করছে না, তখন যখন এই যে ইসলামী আন্দোলন বাংলাদেশ এককভাবে নির্বাচনের সাহস দেখাচ্ছে এবং তাতে অনেকে চমকে উঠে ভাবছেন যে এতে একমাত্র জামায়াতের জোট ক্ষতিগ্রস্ত হওয়া ছাড়া ভোটের সমীকরণে আসলে আর কি পরিবর্তন আসতে পারে, তাদের মনে রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে ইসলামী আন্দোলন বাংলাদেশ আওয়ামী লীগের অনুপস্থিতিতে এখন হয়তো ভাবছে যে তারা হয়তো দ্বিতীয় সর্বোচ্চ ভোট পাওয়া দল হিসেবে বেরিয়ে আসতে পারে। কারণ সারা বাংলাদেশেই শ্রমজীবী মানুষের মধ্যে এবং তাদের অনুসারীদের মধ্যে বছরের পর বছর ধরে তারা তাদের রাজনৈতিক সংগঠন বৃদ্ধি করেছে এবং তারা তাদের আদর্শিক অবস্থানে কোনো ধোঁয়াশা রাখে নাই। মানে তারা একটা ইসলামী খেলাফতের মডেলে রাজনৈতিক শক্তি হিসেবে তাদের অভ্যুত্থান ঘটাতে চায়, এবং এই দলটির সারা বাংলাদেশে একটা সুনির্দিষ্ট ভোটার আছে। বরং মনে করা যেতে পারে, ভাবা যেতে পারে যে জামায়াতে ইসলামী সেই সুনির্দিষ্ট সংখ্যক ভোটারকে একরকম হারালো কিনা এই নির্বাচনে তাদেরকে পাশে না পেয়ে। কারণ ইসলামী আন্দোলন বাংলাদেশ পুরো আওয়ামী লীগের সময়টাই কিন্তু তারা বড় বড় সমাবেশ করতে পেরেছে ঢাকা সহ সারা বাংলাদেশে, এবং নির্বাচনে একরকমের বিএনপি জামায়াতে ইসলামীর মতো কোনো বাধা না পেয়ে তাদের দল এবং নেতাকর্মীরা রাজনৈতিকভাবে সংগঠিত হতে পেরেছে। কাজেই ইসলামী আন্দোলন বাংলাদেশের শক্তির হিসাবটা মাথায় রাখলে এই দলটি কোনো বিশেষ উদ্দেশ্যে বা কোনো বিশেষ হিসাব নিকাশ করে আলাদা হয়ে যাওয়ার কথা ভাবলো কিনা, বরং সেটা ভাববার একটা সুযোগ আছে। দলটি বলেছে যে তারা 270টি আসনে মনোনয়নপত্র জমা দিয়েছিল, 2টো মনোনয়নপত্র বাতিল হয়েছে, 268টি আসনেই তারা এককভাবে নির্বাচন করবে। বাকি যে 32টি আসন সেখানেও তারা সমমনা বা তাদের আদর্শের সঙ্গে মেলে এমন প্রার্থীদেরকে সমর্থন দেবেন। কাজেই ইসলামী আন্দোলন বাংলাদেশ মনে রাখতে হবে 2008 সালের নির্বাচন থেকে আওয়ামী লীগ বিএনপির পর বাংলাদেশের তৃতীয় বৃহত্তম দল হিসেবে নির্বাচনের পর নির্বাচন নিজেদেরকে প্রমাণ করেছে, স্থানীয় এবং জাতীয় নির্বাচন দুইয়েই। সেখানে জামায়াতে ইসলামী অনেক বেশি সংবাদ মাধ্যমের খবর হওয়ায় আমরা সে বিষয়ে আমাদের সচেতনতা অনেক বেশি থাকলেও ইসলামী আন্দোলন বাংলাদেশ রাজনীতির মাঠে বারবার চমক দেখিয়েছে। এবার কোন চমক দেখানোর জন্য তারা এমন একটা সিদ্ধান্ত নিল একেবারে ভোট আর জোটের শেষ মুহূর্তে, সেটা বোঝবার জন্য অপেক্ষা করতে হবে। তবে মনে রাখবেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের সেই চমক দেখানোর ক্ষমতা আছে। এমন কি হতে পারে যে ইসলামী আন্দোলন বাংলাদেশ হতে যাচ্ছে দ্বিতীয় বৃহত্তম দল, কিংবা ইসলামী আন্দোলন বাংলাদেশেই হতে যাচ্ছে সেই দল যেই দল আসলে কোনো একটি দলকে সংখ্যা গরিষ্ঠতা দিয়ে শেষ পর্যন্ত সরকার গঠনে সমর্থ করে তুলবে। ইসলামী আন্দোলন বাংলাদেশ সম্ভবত তাদের সেই সিদ্ধান্ত গ্রহণকারী শক্তিগুলো পরখ করে দেখার সুযোগটা রাখতে চাইছে নির্বাচন পর্যন্ত।